আমি রাসেল আহমেদ, আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায়। সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা করি, তবে আজকে আমরা আলোচনা করতে চাই বাজেট প্রসঙ্গে। আগামী এক বছর বাংলাদেশ কোন খাতে কত ব্যয় করবে কিংবা আয় করবে তার একটি পরিকল্পনা বা বাজেট দিতে যাচ্ছে রাত পোহালেই অর্থমন্ত্রী, এবং ধারণা করা হচ্ছে 9 লক্ষ কোটি টাকার বেশি এবারের বাজেটের ব্যয় ধরা হয়েছে, এবং সেই ব্যয়ের কোন খাত থেকে কত টাকা আয় হবে, সাধারণ মানুষের উপর কতটা চাপ বাড়বে নাকি কমবে, সে আলোচনা করব। তিনজন অভিজ্ঞ আলোচক রয়েছেন আমাদের স্টুডিওতে, তাদের সাথে শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি, অধ্যাপক শর্মিন্দ নীলর্মী, অর্থনীতি বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব পারভেজ করিম আব্বাসী, নির্বাহী পরিচালক, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, সিজিএস, আপনাকে আলোচনায় স্বাগত। এবং রয়েছেন জনাব অধ্যাপক ডক্টর রুমানা হক, অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনাকে আলোচনায় স্বাগত। আলোচনা করতে চাই যেটি আসলে বলা হচ্ছে এরই মধ্যে সাধারণ মানুষের যেই জায়গাটিতে একটু তাদের বোঝাপড়ার বিষয় থাকে, মূল্যস্ফীতি, সেটি নিয়ে একটু শুরুতে আলোচনা করতে চাই যে সামনের যেই বাজেট আসতে যাচ্ছে তাতে মূল্যস্ফীতি নিয়ে যে চ্যালেঞ্জের কথা বলছেন, আপনারাই বলছেন বিভিন্ন সময় গণমাধ্যমে। অধ্যাপক শর্মিন্দ নীলর্মী, একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেই মূল্যস্ফীতিটা এরই মধ্যে 9% বেশি রয়েছে গেল কয়েক মাসের হিসেব করলে, সেটি, এবং বলা হচ্ছে যে এই মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়ে আছে প্রায় 4 থেকে 5 কোটি মানুষ। সামনে যে বাজেট, এরই মধ্যে বেশ কিছু ডাটা বেরো হয়েছে গণমাধ্যমের মাধ্যমে, অর্থমন্ত্রী হয়তো আরো ডিটেল বলবেন আগামীকাল। আপনি কি ধারণা করছেন এই মূল্যস্ফীতির চ্যালেঞ্জ সরকার কতটা মোকাবিলা করতে পারবে? বাজেটের মাধ্যমে কোনো সুখবর দেখতে পাচ্ছেন কি? আচ্ছা, মূল্যস্ফীতি তো একটা বড় চ্যালেঞ্জ। সরকার চাইবেন জনগণের স্বার্থে যে এই চ্যালেঞ্জটা মোকাবেলা করবার ক্ষেত্রে সরকারের বিবিধ রকমের সমস্যা রয়েছে। সরকারের বলতে যে কোনো সরকারের, যেমন ধরেন এবারে পে স্কেল যদি ওনারা প্রবর্তন করেন, সেইখানে একটা পে স্কেলের বেতন বাড়ার কারণে যে ডিমান্ড পুলটা হবে, আপনি যে মুদ্রাস্ফীতিটা বাড়বে, সেই মুদ্রাস্ফীতিটা আপনাকে সামাল দিতে হবে। ধরেন আপনি এত বছর তো বেতন স্কেল বাড়ে নাই 2015 থেকে, তো এই বছর না বাড়লে কি এটা মূল্যস্ফীতি ঘটতো না? তারপরে মূল্যস্ফীতি ঘটতো, কিন্তু একেবারে অনিবার্য ছিল যে আপনাকে পে স্কেল প্রবর্তন করতে হবে। এখন এই চ্যালেঞ্জটা কিভাবে শুধুমাত্র পে স্কেলের জন্য হবে তা না, এটা আপনার এনার্জির দাম বাড়ানোর কারণে হবে, আপনার গ্লোবাল মার্কেটে জিনিসপত্রের দাম বেড়েছে, সেটার কারণে আপনার ইনফ্লেশন হবে। আপনি যখন এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রি করতে যাবেন, তখন আপনার বাইরে থেকে যে জিনিসপত্র আনতে হবে, ইনওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোর কারণেই তো আপনার, ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড দুটোর কারণেই আপনার ইনফ্লেশন বাড়বে। এই মূল্যস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে? ধরেন সরকার চেষ্টা করছেন সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে, যেমন ফ্যামিলি কার্ড এটার একটা উদাহরণ, কৃষক কার্ড এটার একটা উদাহরণ, যে মানুষের হাতে টাকা পৌঁছে দিয়ে তাদের সক্ষমতাটা খানিকটা বাড়ানোর জন্য। এই সক্ষমতা আমি কি আসলে যে বাজারে যে চাহিদা, সেই চাহিদার উপরে কোনো প্রভাব ফেলতে পারবে? ধরেন আপনি 2,500 থেকে 3,000 টাকা মাসিক একটা যদি ফ্যামিলি কার্ডে অ্যাভারেজে ধরেন, এইটা কি আসলে বাজারে কোনো ধরনের চাহিদার উপরে প্রভাব ফেলবার মতো যথেষ্ট টাকা একটা পরিবারের জন্য? একটু ভেবে দেখবার অনুরোধ জানাচ্ছি। ফলে এই বাজেটে মানুষের হাতে টাকা পৌঁছে দেবার সাপেক্ষেই শুধুমাত্র মূল্যবৃদ্ধি বাড়বে, মূল্যবৃদ্ধি ঘটবে বা মূল্যস্ফীতি ঘটবে, এমনটা ভাবার কিন্তু সুযোগ কম। আমাদের আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক অর্থনীতির মধ্যে যে চাপের মধ্যে আছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের যে সংকুচিত এবং আমাদের সিস্টেমিক সমস্যার মধ্যে আক্রান্ত যে সামষ্টিক অর্থনীতি রয়েছে, সেই অর্থনীতিকে সামাল দিয়ে এই মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাটা কঠিন হবে, কিন্তু এই চ্যালেঞ্জটা নিতেও পারতে হবে। এবং এটা শুধুমাত্র বাজেটের ব্যাপার না। এই বাজেটে ধরেন যে পরিমাণ বাজেটের বৃদ্ধি ঘটেছে, সেই পরিমাণ বাজেটের তার বাইরে কিন্তু আমার প্রায় 85 থেকে 88% অর্থনীতি পড়ে।
আমার বাজেট তো 12 থেকে 13% পাবলিক এক্সপেন্ডিচার, তার বাইরে তো একটা ব্যাপক অংশ বেসরকারি বিনিয়োগ, রাইট? বেসরকারি অর্থনীতি। এই বেসরকারি অর্থনীতি নির্ধারণ করবে হচ্ছে কালকের বাজেটের নীতি কৌশল। এই নীতি কৌশল আন্তর্জাতিক রাজনীতি, আন্তর্জাতিক বাণিজ্য এবং আমাদের সামষ্টিক অর্থনীতির দুর্বলতা মিলিয়ে পুরো বছর ধরেই মুদ্রাস্ফীতি বিভিন্ন কৌশলে সামাল দিতে হবে। এটা শুধুমাত্র বাজেটের কালকে বাজেট হওয়ার সাথে সাথে দাম বেড়ে যাবে, ব্যাপারটা এরকম থাকবে না। জি, জনাব পারভেজ করিম আব্বাসী, একটু আপনার কাছে জানতে চাই, চাকরিজীবীদের বেতন স্কেলের কথা তিনিও তুলছিলেন, সেটি নিয়েও অনেকের বক্তব্য রয়েছে যে 1 জুলাই থেকে যেটি কার্যকর হবে এবং এই খাতে সরকার 35,000 কোটি টাকা বরাদ্দ রাখছে। আমরা এর আগের যতগুলো পে স্কেল লক্ষ্য করলেই দেখা যায় যে পে স্কেলের পরেই একটা মূল্যস্ফীতির ধাক্কা থাকে। এমনিতেই যেটি আমরা বলছিলাম যে 9-এর উপরে আছে, তার উপর এই পে স্কেলটা কি আসলে কোনো বাড়তি বাধা হয়ে দাঁড়াবে কিনা? যদিও তিনি বলছিলেন যে এরই মধ্যেই তো বেড়ে গেছে এই পে স্কেল ছাড়াই, ফলে এই চ্যালেঞ্জটাও নিতে হবে। কি করণীয় আসলে এই ক্ষেত্রে? সরকারকে আরেকটু রোয়েশ হয়ে দিতে পারতো নাকি এখনই উৎকৃষ্ট সময়? জি, ধন্যবাদ। আমি শুরু করে আগে বলতে হবে যে আমার আরেকটি পরিচয় আছে, আমি ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক, তো ওটাও বলতে হবে। আমি পরিচয়টা দিলাম। এখন এখানে যেহেতু অর্থনীতিবিদ হিসেবে আছে, তো বলবো যে প্রথমত আমি একটা দেখেছি বহু বছর থেকে, যখন অর্থনীতির ছাত্র ছিলাম তবে থেকে আমরা দেখছি যে একটা প্রবণতা আছে যে সর্বকালীন বড় বাজেট, এবং এই সর্বকালীন বড় বাজেট কিন্তু আমরা দেখেছি ডক্টর ইউনূসের সরকারের আমলেও ওই একটা প্রবণতা, আর অনেক বেশি দেখেছি শেখ হাসিনার সরকারের আমলে। বাজেটে এখানে যে আমরা বলি আকার এবং প্রকার বৃদ্ধি হচ্ছে, হ্যাঁ অর্থনীতি বেড়েছে। আপনার এখন এটা $500 ট্রিলিয়ন ইকোনমি বলে, $538 বিলিয়ন অর্থনীতি আছে, $3,000 হচ্ছে মাথায় পিছু আয়। কিন্তু আপনার যে আপনি যে প্রশ্নটা করলেন এবং ওটার সাথে আগের যে টপিকটা ছিল, দুটো লিঙ্কড আছে। এখন দেখুন, আমাদের মূল্যস্ফীতি কিন্তু এখন একটা রিসেন্ট ফেনোমেনন না। 2023 সাল থেকে গড়ে 9% কিন্তু আমাদের মূল্যস্ফীতি বা ইনফ্লেশন আছে। 52 মাস ধরে, আমি আবারও বলছি, 52 মাস ধরে আপনার মজুরি প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি মূল্যস্ফীতি বেড়েছে। তার মানে রিয়েল ইনকাম ওয়াইজ কিন্তু আমাদের নিম্ন আয়ের লোকরা কিন্তু হচ্ছে অত্যন্ত কষ্টে আছে। এখন এর সাথে আপনি এরকম আমরা যদি বলি যে আমরা যে পে স্কেলের কথাটা বলছি, আমরা সবসময় মনে করি উপরের দিকের লোকরা যারা হচ্ছে আমলা বা এখানে যে বড় বড় সেক্রেটারি যারা আছেন, কিন্তু এখানে তো আরও হচ্ছে যে আমরা যেটাকে বলি 3rd গ্রেড 4th গ্রেড, এখানে যখন সরকারি কর্মচারী আছেন যারা অত্যন্ত কষ্টে আছে। তো পে স্কেল হাইকটা যেটা হবে এটা জানাই ছিল, এবং এখানে একটা পলিটিক্যাল ইকোনমি একটা কনসিডারেশন আছে। কেন ডক্টর ইউনূসের আমলে যখন অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন পে স্কেল কমিশনটা ওনারা করলেন, তো যদি করেই ফেলতেন, মানে ওনারা যখন সাজেশনস করলেন তখন ওরা আবার ইমপ্লিমেন্ট করলেন না। তো এখন সমস্যাটা হচ্ছে একটাই, যে এখন ইলেকটেড গভর্নমেন্টের জন্য এটাকে আবার ওভারলুকও করা যায় না, কেন তখন হচ্ছে পুরো পাবলিক সেক্টর থেকে আমলাদের কাছ থেকে একটা চাপ আসবে। এবং দুই হচ্ছে যে এখন মোরলেস ওনারা যেটা করেছে স্ট্যাগার্ডভাবে 50% এখানে হচ্ছে যে এখন ওনার বেসিক স্যালারিটা দিবেন আর 3 বছরের মধ্যে এটা ওনারা এখানে ফেজ আউট করবেন। এখন এটাতে কি মূল্যস্ফীতিতে চাপ বাড়বে নাকি না? আমাদের পুঁথিগত বিদ্যা বলছে হ্যাঁ, কেন অলরেডি কিন্তু আমাদের মূল্যস্ফীতি কিন্তু 9.4% এখানে জাম্প করেছে, এবং IMF, ওয়ার্ল্ড ব্যাংক প্রত্যেকের প্রজেকশন আছে পরের বছর অর্থ বছরে কিন্তু আমার মূল্যস্ফীতি 9% থেকে 10%-এর মধ্যে থাকবে। এবং এর মধ্যে নিশ্চয়ই আপনার এখানে দেখুন পুরো বিশ্বে এখন হচ্ছে অর্থনৈতিক এখানে হচ্ছে একটা, আমি বলবো যে এখানে উটাল পাতাল যেটা বলে বা গ্লোবাল একটা টার্মোয়েল হচ্ছে। ইউনিল্যাটারাল ট্রেডিং অর্ডারটা এখানে ভেঙে গেছে। ডোনাল্ড ট্রাম্পের নতুন এখানে হচ্ছে শুল্ক আমাদের উপর পড়ছে। আবারও আমরা একটা অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড কর বা আর্টের পরে আমাদের 10% হচ্ছে আমাদের উপরে একটা এই কর বুঝে আমাদের আবার চাপিয়ে দেওয়া হচ্ছে, যেটা আবার নেগোশিয়েট করতে হবে। এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ শেষ হওয়ার কোনো আমরা সেখানে সম্ভাবনা দিচ্ছি না, এবং তেল ও গ্যাসের দাম ওর সাথে বাড়ছে। তো মূল্য এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের কিন্তু বিদেশ থেকে ঋণ নেওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে। এই আগের বছর $4 বিলিয়ন আমরা হচ্ছে শুধু আমরা ডেট সার্ভিসিং করেছি, এই বছর হবে $4.5 বিলিয়ন। তো এখানে এবং তো আপনি যদি এখন এবং তার সাথে সাথে আমার যে সাপ্লাই চেইন যে এখানে ডিসরাপশন হয়েছে, আমার সরবরাহের দিকে কিন্তু আমার হচ্ছে সংকুচিত হয়ে যাচ্ছে।
একটিভাবেই হচ্ছে এটাকে হচ্ছে ওভারকাম করা যেতে পারে। হ্যাঁ, সরকার আমরা দেখেছি হচ্ছে সংকোচনমূলক মুদ্রানীতিরা কিছুটা হলেও এরা মেনটেন করছে, যে ইন্টারেস্ট রেটটা ওরা কমাতে চাচ্ছে না, যদিও বা এখানে বিজনেস সেক্টর থেকে এটা চাপ আসছে, এবং এটাই হচ্ছে কাম্য। কিন্তু সমস্যা হচ্ছে যে আপনার যদি উৎপাদনশীলতা না বাড়ানো হয় প্রত্যেকটা খাতে, তাহলে কিন্তু মূল্যস্ফীতিতে বাড়ার সম্ভাবনা আছে। এবং এর জন্য যেটা দরকার হচ্ছে যে আপনার যে এটা পরে আসবে, আপনার যে যতগুলো প্রজেক্ট রোল আউট করছেন, এবং আমরা দেখেছি এখানে লোকাল গভর্নমেন্টে খরচ করা হচ্ছে, হেলথে খরচ করা হচ্ছে, রোডস অ্যান্ড হাইওয়েজে খরচ করা হচ্ছে, এডুকেশন খরচ করা হচ্ছে, এটার যাতে গুণগত মানটা যাতে উন্নত হয়, প্রজেক্ট টার্গেটিং হয়, তাহলে হতে পারে যে আপনার সরবরাহটা বাড়বে। কেন এখন যেটা হচ্ছে যে আয়টা ডিপ্রেসড, আমাদের জিডিপি গ্রোথ রেট প্রথমবার এখন এই কোয়ার্টারে 3.03% হয়ে গেছে। তো এখানে আমাদের জিডিপিও সংকোচন হচ্ছে, এবং তার সাথে সাথে আপনার দেখুন হচ্ছে যে আমাদের মার্চেন্টাইজ যে এক্সপোর্ট বিগত 8 মাসে এখানে আমাদের যদি আমরা দেখি এই অর্থ বছরে, ওটা কিন্তু সংকুচিত হয়েছে। একমাত্র আমাদের যদি অর্থনীতির জন্য কাজ করছে হচ্ছে রেমিটেন্স। বিগত 6 মাসে হচ্ছে প্রত্যেক মাসে গড়ে $3 বিলিয়ন করে আসছে, এবং ফরেক্স রিজার্ভটা আমাদের চাঙ্গা আছে। কিন্তু এই সব কিছুর উপরে সামষ্টিক অর্থনীতির এই সূচকের উপর চাপ পড়বে হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতিটা কমানোর জন্য আপনার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনটা খুব ভালোভাবে করতে হবে, এবং যে সোশ্যাল সিকিউরিটি প্রোটেকশন আছে ওগুলো ঠিক জায়গায় যেতে হবে। এবং তার সাথে মাথায় রাখতে হবে যে আপনার আবার এটা হচ্ছে যে আপনার বেসরকারি খাতের উদ্যোক্তাদেরকে আবার যথেষ্ট প্রণোদনা দিতে হবে। এটা একটা ব্যালেন্সিং আর্ট। সবসময় আমরা বলি বাজেট ইজ নট এ রকেট সায়েন্স, ইটস অ্যান আর্ট, এবং এটা হচ্ছে গভর্নেন্সের কোয়ালিটিটা রিফ্লেকশন করবে এই নতুন সরকারের জন্য। জি, একটু জানতে চাই অধ্যাপক ডক্টর রুমানা হক, তিনি সোশ্যাল সিকিউরিটির কথা বলছিলেন। সামাজিক নিরাপত্তা খাতে এই সরকার এখন সামনে বাজেটে সম্ভবত 12,000 কোটি টাকা বরাদ্দ তারা রাখছেন। এরই মধ্যে বেশ কিছু উদ্যোগের কথা এই সরকার আসার পরই তারা বিভিন্ন ধরনের কার্ড দিয়েছেন বলা হচ্ছে। এই টাকাটা যথেষ্ট কিনা, যে মূল্যস্ফীতি নিয়ে আমরা এতক্ষণ আলোচনা করছি, এই খাতের মাধ্যমে এই 12,000 কোটি টাকার মাধ্যমে যত মানুষকে এর আওতায় আনা যাবে সেটি কি সামাল দেওয়া যাবে কিনা, মানে সামগ্রিকভাবে মানুষের এই চাপটার জন্য কতটা যথেষ্ট? ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো বাজেটটা তো আসলে এটা একটা দর্শনের উপরেই এই বাজেটটা তৈরি করা হয়। তো এবারে যদি আমরা দেখি, এবারের বাজেটকে আসলে বলা হচ্ছে যে অর্থনীতির পুনরুদ্ধারের বাজেট, এবং এখানে আমরা যে এই বাজেটের ফিলোসফিটা যদি দেখি, এখানে আমরা স্থিতিশীলতার কথা বলছি, যে এবার আমরা স্থিতিশীলতা দেখতে চাই বাজেটে, এবং এখানে আমরা বাজেটে সুশাসনের কথা বলছি, বৈষম্য নিরসনের কথা বলছি, এবং সেই সাথে উৎপাদনশীলতার কথা বলছি। এই সবগুলোকে একসাথে মিলে আসলে সরকারের উপর একটা চাপ আছে। কিন্তু আমি এটা সাধুবাদ জানাচ্ছি যে এটা দীর্ঘদিন ধরে আমরা বলছি যে আসলে সামাজিক সুরক্ষায় বাজেট বরাদ্দ বৃদ্ধি করার কথা, এবং এই সরকারের এবার আমরা একটা আন্তরিকতা দেখতে পাচ্ছি যে তারা স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক সুরক্ষার এই খাতগুলোতে তারা এবার বাজেট বরাদ্দ বৃদ্ধির একটা অঙ্গীকার দিয়েছেন। এখন আপনি যে প্রশ্নটা করেছেন, যেটা পরিমাণটা আসলে আমাদের জন্য আসলে পর্যাপ্ত কিনা, এখন দেখেন অন্যান্য দেশে যদি আমরা বলি, বা যেই আমরা একটা অনেক সময় বলি যে টার্গেট কত হওয়া উচিত, তো উন্নত দেশগুলোতে যারা এরকম সামাজিক সুরক্ষায় যারা বিনিয়োগ করেন, এবং এটা 15% জিডিপির তার অনেক সময় বিনিয়োগ করেন, এবং স্বাস্থ্য খাতে জিডিপির প্রায় 5% বিনিয়োগ করার কথা বলা হয়, অর্থাৎ দুইটা মিলে 20% বিনিয়োগের কথা বলা হচ্ছে। কিন্তু আমরা যেই বরাদ্দটা দেখছি, তো সেই হিসাবে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যদি আমরা বলি, বা অন্যান্য যে আমাদের কাছে রেফারেন্স আছে, সেই অনুযায়ী হয়তো মনে হয় যে সেই পরিমাণ না। কিন্তু তারপরেও আমি বলছি যে এটা যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, অবশ্যই এটাও আশাব্যঞ্জক। এবং আরেকটা বিষয় আমরা সবসময় যেটা বলি, যে অর্থটা শুধু বরাদ্দ করলে হবে না, অর্থ ব্যয়ের গুণগত মান নিশ্চিত করতে হবে। সুতরাং যতটুকু বরাদ্দ হয়েছে এটা যদি সঠিকভাবে ব্যয় করা হয়, তাহলে আমি মনে করি আমরা যথেষ্ট ফলাফল পাবো। এখানে এখন তাহলে কি তারা দিচ্ছে এবার আমাদেরকে, দেখেন যে যেটা ডক্টর নীলরমি আপা অলরেডি বলেছেন যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এখন ফ্যামিলি কার্ডটা আসলে এখানে কাদেরকে দেওয়া হচ্ছে? আমাদের আগে যেই আমরা সুরক্ষাগুলো দেখেছি সামাজিক সুরক্ষায়, দেখবেন যে সেগুলো ব্যক্তিকেন্দ্রিক, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্টুডেন্টরা কিছু স্কলারশিপ পেয়েছে, ডিসেবল যারা পার্সন আছেন তাদের জন্য হয়তো কিছু ভাতা আছে, তো এগুলো একটা ব্যক্তি হয়তো পাচ্ছেন। কিন্তু এখন এই ফ্যামিলি কার্ডটা কি হচ্ছে, একটা পরিবার কেন্দ্রিক, এটা একটা পরিবার সেইটা পাবেন। এবং যখন আপনি বয়স্ক ভাতা বলছেন, বা আপনি যখন বিধবা ভাতা বলছেন, তখন কিন্তু ঠিক তারা কি দারিদ্র্য সীমার নিচে আছে না উপরে আছে সেটা বলা হয় না। সুতরাং দারিদ্র্য বিমোচনের জন্য এবং একদম সামাজিক সুরক্ষা নিশ্চিতের জন্য যারা দারিদ্র্য সীমার নিচে আছে তাদের অবস্থান উন্নয়নের জন্য কিন্তু আগের যে আমরা দেখেছি সামাজিক সুরক্ষার যে খাতগুলো বা স্কিমগুলো, সেগুলো কিন্তু সেভাবে ডিজাইন করা হয় না। সেগুলো অবশ্যই
মানুষকে সহায়তা করেছে, কিন্তু ঠিক দরিদ্র মানুষকে টার্গেট করে সেগুলো করা হয়নি। কোনো না কোনোভাবে অবশ্যই তারা অবহেলিত বা পিছিয়ে পড়া জনগোষ্ঠী। কিন্তু ফ্যামিলি কার্ডটাকে আমরা যদি দেখি, এখানে দুটো বিষয় আমি একটু উল্লেখ করবো। একটা হচ্ছে এটা একটু দরিদ্র জনগোষ্ঠী যারা আছে তাদের ব্যয় সক্ষমতা বাড়ানোর জন্য দেওয়া হচ্ছে, এবং এখানে যারা নারী প্রধান পরিবার তাদেরকে এটা দেওয়া হচ্ছে। তো সেখানেও কিন্তু একটা নারীর ক্ষমতায়নের বিষয় আছে। কিন্তু ২৫০০ টাকা এটা আসলে এটা যথেষ্ট কিনা অবশ্যই এটা প্রশ্ন সাপেক্ষ। আরেকটু হচ্ছে আমরা যখন সামাজিক সুরক্ষার কথা বলি, বিগত সময়ে আমরা দেখেছিলাম যে সেখানে ১১৫টা এরকম সামাজিক সুরক্ষা ছিল, গত বছর সেটা ৯৫টা সামাজিক সুরক্ষায় নেমে এসেছে। এগুলো একটার সাথে আরেকটার তো সম্পর্কিত না। একই পরিবারে হয়তো দুজন পাচ্ছেন, কোনো পরিবারে হয়তো কেউ পাচ্ছেন না। কিন্তু এবার যখন দেওয়া হবে ফ্যামিলি কার্ডটা, তখন এখানেও বুঝতে হবে যে আগের যে সামাজিক সুরক্ষাগুলো ছিল সেগুলোর সাথে সমন্বিত কিনা। তো একটা পরিবারে কি এখন সেই ফ্যামিলি কার্ডও পাওয়া হবে যদি তারা দারিদ্র্যসীমার নিচে থাকেন এবং একজন নারী পরিবারের প্রধান হন? আবার সেখানে যদি একজন বয়স্ক থাকেন বা একজন যদি বিধবা থাকেন, তাহলে সবাইকে আবার ইন্ডিভিজুয়ালি সেটা পাবেন কিনা, তারা কতদিন পাবেন এটা, এবং এটা কতদিন পর পর হালনাগাদ করা হবে, অর্থাৎ নতুন কারা যোগ হবে, যারা পুরান, যাদের আর দরকার নেই তাদেরকে বিয়োজন করা হবে। তো এই বিষয়গুলো আরও বুঝতে হবে। আরেকটি হচ্ছে যে আমরা সবসময় বলি টার্গেটিং এরর, সেটা কিভাবে যে যাদের পাওয়ার দরকার তারা পাচ্ছে না, এবং বিভিন্ন রাজনৈতিক বা অন্যান্য ক্ষমতার কারণে কেউ হয়তো যাদের পাওয়ার কথা না তারা পাচ্ছেন। তো আমরা আশা করি যে যেই বরাদ্দটা এবার হয়েছে সেটা আশাব্যঞ্জক, কিন্তু সেটা তখনই আসলে এটা আমাদের প্রভাব ফেলবে, পজিটিভ ইম্প্যাক্ট আসবে যদি সেটা সঠিকভাবে সঠিক মানুষের হাতে পৌঁছায়। আর আরেকটি বিষয় হচ্ছে এটা যে কিভাবে আসলে ধাপে ধাপে আরও বাড়ানো হবে, এটা বোধহয় আরও স্বচ্ছভাবে জানানো উচিত। এবং এই যে কথাটা বললাম যে কিভাবে এটা টার্গেট করা হবে, এটা ডিজাইনটা কি, এটা আমাদের মনে হয় যে আরও এই বাজেটে এবং পরবর্তী সময় এটা সুস্পষ্টভাবে জানানো হবে, যাতে আমরা এটা দেখতে পারি এটার প্রভাব কি। আরেকটি যেটা আমি বলে হয়তো শেষ করব, যে সামাজিক সুরক্ষাগুলো কিভাবে ডিজাইন করা হচ্ছে, কার জন্য ডিজাইন করা হচ্ছে, এটার নিয়মিতভাবে এটার প্রভাব মূল্যায়ন করা হয় কিনা। অর্থাৎ প্রতিটা সামাজিক সুরক্ষার তো একটা উদ্দেশ্য থাকে। তো আমি যাকে দিচ্ছি তাকে কতদিন দিব এবং তার ফলে তার কি উন্নয়ন আমি আশা করছি। তো সেই যে উন্নয়নের বা তার যে প্রভাবটা আমরা আশা করছি ফ্যামিলি কার্ডে সেই প্রভাবটা মূল্যায়ন করা হবে, এবং একটা নির্দিষ্ট সময় পরে সেটা মূল্যায়ন যে আমরা ফলাফল পাবো সেটার ভিত্তিতে আসলে পরবর্তীতে করা হবে। তো এই যে মূল্যায়নের যেই বিষয়টা, সেটি আমি মনে করি যে এই বাজেট থেকে সেটা রাখা উচিত, এবং পিরিয়ডিক এটা যে মনিটর করা হবে সেটা দেখা উচিত। এবং এটাকে সম্পূর্ণ ডিজিটালাইজ করার জন্য তারা অঙ্গীকার করেছেন। আমি আশাবাদ ব্যক্ত করছি যে এটা আসলে ডিজিটালাইজ করা হবে, অর্থাৎ আমি একদম সেন্ট্রাল থেকে বা যে কোনো জায়গা থেকে দেখতে পারবো কে পাচ্ছে, কেন পাচ্ছে, কতদিনের জন্য পাচ্ছে, এবং সে আসলে তার যে টার্গেট করার যে তার যেই ক্রাইটেরিয়া সে পাওয়ার কথা ছিল সেটা সে পাচ্ছে কিনা। আর যদি না পায় তাহলে কেন সে পেল সেটাও নির্ধারণ করা, এবং কোথায় সে ভুলটা হয়েছে দ্রুততম সময়ের মধ্যে সেটাকে রেকটিফাই করা। আপনারা তিনজনই বলছিলেন, একদম ছোট করে আপনার কাছ থেকে জানতে, তিনজনই একটা জায়গাতে জোর দিচ্ছিলেন যে এগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেই জায়গাতে জোর দেওয়ার কথা। সেটি নিয়ে কি শঙ্কা দেখেন কিনা এখন পর্যন্ত, বা সেক্ষেত্রে মানে কি করবে? একদম ছোট করে একটু জানতে চাই। সংখ্যা যেহেতু হচ্ছে কি এটা আমাদের আগের যে অভিজ্ঞতা সেটা খুব আশাব্যঞ্জক নয়। তো আমরা অনেক সময় দেখেছি যার পাওয়ার কথা ছিল সে পায়নি, এবং যার পাওয়ার কথা না তিনি পেয়েছেন। এবং এখনো আমরা পত্রপত্রিকায় দুই একটা সংবাদ পড়েছি বা যারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের যে ফিডব্যাকটা পেয়েছি সেখান থেকেও মনে হচ্ছে যে এখনো সংখ্যার জায়গাটা রয়েছে, যে সেই ট্রান্সপারেন্সিটা বা যেই আমি বলছিলাম ডিজিটালাইজেশন ডেটাবেসটা সেভাবে এখনো আমরা দেখতে পাচ্ছি না, বা এটাকে আরো উন্নত করার এখনো সুযোগ আছে। তো যেহেতু সংখ্যা আছে অতীতের অভিজ্ঞতা, এবং এখনো আমাদের এটাও বুঝতে হবে যে যারা এটাকে ম্যানেজ করছেন সেই ধরনের দক্ষতা তাদের আছে কিনা। তো সুতরাং তাদের দক্ষতা বৃদ্ধি করা এবং এটাকে ম্যানেজ করা এবং ট্রান্সপারেন্ট এটা হওয়া, সুতরাং এই তথ্যপত্রগুলোকে আসলে জনগণের সামনে পরিষ্কার করে উত্থাপন করা, এবং এটাকে আমাদের যাদের সরকারের ভিতরে তো বিভিন্ন গবেষণা ইনস্টিটিউটগুলো আছেন তাদের সাথে সেইগুলোকে নিয়মিতভাবে সেই ডেটাগুলো পর্যালোচনা করা এবং দেখা যে আসলেই আমরা সঠিক জায়গায় যেতে পারছি না। কিন্তু আপনার প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, শঙ্কার জায়গা আছে। সঠিকভাবে যদি আমরা এখনই পদক্ষেপ না নিই তাহলে হয়তো সেই আগের ঘটনারই পুনরাবৃত্তি হবে, যে যার কাছে যাওয়ার কথা ছিল হবে না, এবং যেই প্রভাবটা আমরা চেয়েছিলাম, যে ইম্প্যাক্টটা আমরা চেয়েছি সেটা হয়তো আমরা নাও পেতে পারি। এবার বাজেটের যেহেতু কলেবর বাড়ছে, ফলে সরকারকে আয়ও বাড়াতে হবে, এবং আয় বাড়ানোর অন্যতম প্রধান যে দায়িত্ব পালন করে আমাদের এনবিআর এর রাজস্ব লক্ষ্যমাত্রা গতবার যেটি ছিল প্রায় 5 লক্ষ কোটি টাকা, সেখান থেকে তারা এপ্রিল পর্যন্ত ঘাটতি দেখা যাচ্ছে 1.5 থেকে 2 লাখ কোটি টাকার মতো ঘাটতি হয়তো থাকবে বছর শেষে, মানে 10 মাসেই ঘাটতি রয়েছে অনেকটা। তো সামনের বছর যেহেতু লক্ষ্যমাত্রা আরও বাড়ছে, এনবিআর এর সক্ষমতা কি বেড়েছে কিনা আপনি কিভাবে দেখেন?
আমার জানা মতো এনবিআর এর সক্ষমতা তো বাড়ে নাই। এনবিআর এর সক্ষমতা বলতে নিশ্চয়ই লোকজন বাড়ানো আপনি বোঝাচ্ছেন না। এনবিআর এর বিভিন্ন ধরনের বহুমুখী সক্ষমতা তৈরি করবার বিষয় থাকে। লোকবল একটা বিষয়, লোকবলের দক্ষতা আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে আধুনিকায়ন, ডিজিটাইজেশন, এরকম ব্যাপার। তো সেগুলো তো চলমান রয়েছে, কিন্তু রাতারাতি বেড়ে গেছে এরকমটা দৃশ্যমান অন্তত আমার কাছে তথ্য নেই। একটা জিনিস বলি, আমাদের কর আয়ের প্রবৃদ্ধির হার একটা অ্যাভারেজ যদি ধরি তাহলে 10 থেকে 12%। মানে গত বছর যা আমি টার্গেট করেছিলাম তার থেকে যে আমার টার্গেটটা আমি পূর্ণ করেছি, সেখান থেকে প্রবৃদ্ধি হয়তো এবছরে হয়েছে 10 থেকে 12%। এরকম হচ্ছে আমার অ্যাভারেজে হয়। বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসে সর্বোচ্চ কর আয় প্রবৃদ্ধি, মানে কর আহরণ প্রবৃদ্ধি ঘটেছিল 2010-11 অর্থ বছরে, এবং সেটাও ঘটেছিল যে গ্লোবাল প্রাইস যে হাইক হয়েছিল, আপনার মনে আছে যে 8-9 পরে যে প্রাইস বেড়ে গেল, সেই প্রাইস বেড়ে যাওয়ার সাপেক্ষে আমাদের আন্তর্জাতিক বাণিজ্য, সেই বাণিজ্যের বিভিন্ন ধরনের প্রাইস তো বেড়ে গেল। আপনি আমদানি করেন বা রপ্তানি করেন, তো সেইখানে শুল্কের যে আপসার্জ হলো, হ্যাঁ, সেই কারণে আমার একটা আদায় বেড়ে গেল, কর আদায়, সেটাও হয়েছিল 22%। তাহলে এবছর আপনি কর টার্গেট করছেন 45% বাড়িয়েছেন গত বছর থেকে। আমার ইতিহাসে তো একটা বছরই ছিল সর্বোচ্চ কর আহরণের ইতিহাস, সেটা হচ্ছে 22%, মানে কর প্রবৃদ্ধি। এখন আমার কাছে মনে হয় যে এটা খুব ঝুঁকিপূর্ণ যে রাতারাতি আমি কিভাবে কর আদায়ের লক্ষ্যমাত্রা এরকম 45%-এর উপরে বাড়িয়ে দিলাম। আমার মনে হয় যে অন্তত পক্ষে বাস্তবানুগ এটা আসলে কতদূর হবে আমার জানা নাই। হ্যাঁ, আমি খুব সন্দিহান, যেটা অনেকেই সন্দেহ প্রকাশ করছেন। তবে আশা করতে সরকারের প্ল্যান থাকতে পারে। আপাতত বুঝতে পারছি না কি ধরনের প্ল্যান, কারণ আপনি প্রশ্নটা যেটা করেছেন এনবিআর এর দক্ষতা বেড়েছে কিনা, যেহেতু এর সাথে আয়ের বিষয় জড়িত, দক্ষতা না বাড়লে আসলে এটি অর্জন করতে পারবে কিনা। 6,95,000 কোটি টাকার মধ্যে 6 লক্ষের উপরে হচ্ছে এনবিআর কর, আর এনবিআর বহির্ভূত কর আছে সামান্য। হ্যাঁ, তো এনবিআর এর সেই সক্ষমতাটা থাকতেই হবে, এবং এই ক্ষেত্রে করের আওতা বাড়ানো, কর নেটের আওতা বাড়ানো, টিআইএন যাদের আছে তাদের কাছে পৌঁছানো, যারা দিতে পারছেন না, সেই জায়গাগুলোর খুব সুনির্দিষ্ট প্রস্তাবনা এখনো পর্যন্ত দেখিনি। কালকে বাজেট আসুক, দেখা যাক ওনারা কি ভাববেন। ছোট করে আরেকটু আপনার কাছে জানতে চাই, আপনি সক্ষমতা বাড়েনি, কিন্তু আবার বলা হচ্ছে যে স্বচ্ছতা বাড়লেও আয় হয়তো বাড়তে পারে। এই ক্ষেত্রে কি আপনি মনে করেন যে এনবিআর এর যে কর আদায়ের যে কৌশল, সেখানে দেখেন, মানুষ কর কেন দিবে? কারণ হচ্ছে উনি সেবা পান, আমরা একটা সেবা পাই না। আপনি যদি সেবা বাড়াতে পারেন, মানুষ কর দিবে। আমি কেন সঞ্চয় করি? কারণ আমি জানি যে বয়সকালে আমাকে টাকাটাই দেখবে, আর কেউ দেখার নাই। আমাকে প্রাইভেট হাসপাতালে যেতে হবে। রুমানা আছেন, স্বাস্থ্য নিয়ে কাজ করেন। আমার আউট অফ পকেট খরচ হচ্ছে 72 থেকে 74%। আমাকে বয়সকালে যেতে হবে হচ্ছে প্রাইভেট হসপিটালের কাছে, কেয়ার গিভারের সাহায্য আমাকে নিতে হবে, বাজার থেকে কিনতে হবে, অতি উচ্চ মূল্যে কিনতে হবে। এখন এই সেবাটা, বা ধরেন আমার পানির ফিল্টার বাড়িতে লাগাতে হয়, অথবা নিচের গেটে দারোয়ান লাগাতে হয়, হ্যাঁ, রাখতে হয়, সবই আমাকে আমার আউট অফ পকেট এক্সপেন্ডিচার থেকে, ট্যাক্সের অতিরিক্ত খরচ করে আমাকে করতে হচ্ছে না। এই সেবাগুলো যদি সরকার নিশ্চিত করতে পারেন, তাহলে মানুষ আগ্রহী হবেন। আরেকটা জিনিস, যারা কর দিতে পারছেন না, দিচ্ছেন না, তারা যে সবাই চোর এটা মনে করবার কোনো কারণ নাই। ওনারা এই সংযুক্তিটা ধীরে ধীরে বাড়াতে হবে, মানুষকে একটু অভ্যস্ত করতে হবে। এই অভ্যস্ততার জন্য যে সাংস্কৃতিক পরিবর্তন দরকার, এইটার জন্য না আমাদের বেশ কিছু মেকানিজম নিতে হবে। তার মধ্যে একটা হচ্ছে, ওনারা আমার কাছে আসার চাইতে আমি যদি ওনাদের কাছে যেতে পারি, সেই জায়গাগুলো কম খরচে কিভাবে করতে পারি, ওই বিষয়গুলো একটু ভেবে বের করতে হবে। আমার একটা প্রস্তাবনা ছিল, সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে যদি প্রশিক্ষণ দিয়ে পারিশ্রমিকের বিনিময়ে আমাদের ইপিআই কর্মসূচির যে ভলান্টিয়ার আছে তাদের মতো করে দল বেঁধে যদি এই যারা টিআইএন আছে কিন্তু কর দিচ্ছেন না, এরকম 82% মানুষ টিআইএনধারী, তাদের কাছে পৌঁছানো এবং তাদেরকে কর প্রদানের উদ্বুদ্ধ করা এবং সাহায্য করা, হ্যাঁ, টিআইএন পূরণ করা, ট্যাক্স ফাইল পূরণ করা, এই সার্ভিসটা আমরা মনে চালু করতে পারি। জি, পারভেজ করিম আব্বাসী, একটু আপনার কাছে জানতে চাই,
সরকার এবার হয়তো যে ব্যক্তির আয়কর সীমা সেটি কিছুটা বৃদ্ধি করছে, 3.5 থেকে 4.5 লাখে উন্নীত করা হচ্ছে। পাশাপাশি যেটির কথা বলা হচ্ছে যে পরিধি বাড়ানোর জন্য ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলেই টিআইএন লাগবে এমন একটি বাধ্যতামূলক বিধানও হয়তো যুক্ত করতে যাচ্ছে। একটু জানতে চাই এর ফলে কতটা লাভ লস হচ্ছে, কিভাবে দেখেন? আপনার এই কথা আলোচনার জন্য আমি আগের এখানে টপিকটা একটু টাইটেনে আনি, কেন এটা বোধহয় আমার দর্শকদের জন্য একটু সহজ হবে বোঝার জন্য। বাংলাদেশের এখানে হচ্ছে চিরকালের জন্য আমি মানে বহু বছর ধরে শুনছি যে আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও হচ্ছে বিশ্বের মধ্যে সর্বনিম্ন একটির মধ্যে 6.8%, এবং রেভিনিউ টু জিডিপি রেশিও যদি আমরা ধরি এটা হচ্ছে 8.3%। আপনি শুনে অত্যন্ত মানে দুঃখিত হবেন যে একমাত্র যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন বা হচ্ছে সোমালিয়া বা হচ্ছে এখন যে গৃহযুদ্ধের এখানে কবলে যে ইথিওপিয়া আছে, তার চেয়ে বোধহয় আমাদের রেভিনিউ টু জিডিপি রেশিও, দক্ষিণ এশিয়ার মধ্যে রেভিনিউ টু জিডিপি রেশিও যেটা আছে আমাদের হচ্ছে সর্বনিম্ন। এমনকি পাকিস্তানও আমাদের চেয়ে বড়। ভারতে হচ্ছে 20%, আর আমি রেভিনিউ টু জিডিপি রেশিও বলছি, আর এখানে হচ্ছে পাকিস্তানে হচ্ছে 12.6%। তো আমাদের উপর অবশ্যই আমাদের এখন যে আমাদের এই অর্থনৈতিক যেখানে আমরা একটা মন্দার মধ্যে যাচ্ছি, একটি বিশাল বড় সমস্যা হচ্ছে যে আমরা সরকার যতটুক আয় করে তার চেয়ে বেশি ব্যয় করে, এবং এই ডেফিসিটটা আমাদের ক্রমাগত বাড়ছে। এখন আপনার প্রশ্নটা এখানে যদি আমরা এখন যাই, এবং এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়েছে যে বিগত প্রায় 3 থেকে 3.5 বছর ধরে মূল্যস্ফীতি হচ্ছে 9% উপরে গড়ে। তো এখানে যেটাকে আমরা একটা ইকোনমিক্সের একটা কনসেপ্ট হচ্ছে ফিসকাল ড্র্যাগ, তার মানে হচ্ছে আপনার মূল্যস্ফীতিটা বাড়ছে। মূল্যস্ফীতি বাড়াতে যেটা হচ্ছে আপনার যে আপনি কামাই করছেন বা মজুরি আছে তার তুলনায় আপনার মূল্যস্ফীতি বেশি। তো তার জন্য আপনি ইন টার্মসে যদি রিয়েল ডিসপোজেবল ইনকাম যদি আপনার থাকে, যে আপনি যে ট্যাক্স দেওয়ার পর যে আপনার কাছে যে টাকাটা থাকে মূল্যস্ফীতি যে অ্যাডজাস্ট করে যেটা আপনার ক্রয় ক্ষমতা হয়, ওটা কমে যাচ্ছে। তো এখন আপনি এই জন্য যদি আপনি বলেন যে আমরা যে ট্যাক্স সিলিংটা বাড়িয়ে দিয়েছি, যেটা আন্দাজ করা হচ্ছে বা যেটা বলা হচ্ছে, এটা কিছুটা হলে আমাদেরকে নিম্ন মধ্যবিত্ততে কিছুটা হলেও স্বস্তি দেবে, পুরোপুরি দিবে না। কেন আমি আপনাকে বলছি, কারণগুলো খুব সহজ। এক, আপনার হচ্ছে বিদ্যুৎ বিল বা ইলেকট্রিসিটি বিল বাড়ছে। যখন ইলেকট্রিসিটি বিল বাড়ে খুব তাড়াতাড়ি ওখানে হচ্ছে পানির বিলও বাড়ে। আচ্ছা, তারপর তার সাথে সাথে হচ্ছে আপনার ট্রান্সপোর্টেশন বা পরিবহন খরচ বাড়বে। এই তিনটি, এবং হচ্ছে যে আপনার যে পে স্কেল কমিশন যখন আপনার এটা ইমপ্লিমেন্টেড হবে তখন আমরা জানি বাড়ি ভাড়া বাড়বে, শহরের দিকে এখানে আরও বেশি বাড়বে। এবং তারপর হচ্ছে যে আপনার তেল এবং গ্যাসের যদি এখানে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলতে থাকে, তাহলে আমাদের কস্ট পুশ ইনফ্লেশন বা সাপ্লাই সাইড শকের জন্য এটা বাড়বে। তো আপনি যতটুকু আপনার যে ট্যাক্সের জন্য একটা রিলিফ দিচ্ছে বা এখানে তার তুলনায় কিন্তু আপনার দেখবে যে মূল্যস্ফীতি যদি আমরা এখানে কন্ট্রোল না করতে পারি, তাহলে হু হু করে বাড়তে থাকবে। এবং মাঝখানে আমাদের যেটা সমস্যা হচ্ছে, হ্যাঁ অবশ্যই আমাদের একটা প্রবলেম হচ্ছে যে আমাদের ট্যাক্স বেসটা কম। কিন্তু ট্যাক্স বেসটাকে বাড়ানোর জন্য কিন্তু এখানে একটা পলিটিক্যাল ইকোনমিক কনসিডারেশন আছে। সামনে কিন্তু হচ্ছে আপনার উপজেলা নির্বাচন আছে, স্থানীয় নির্বাচন আছে। এই সময় এবং আমরা কিন্তু IMF এর সাথে আমরা নেগোসিয়েশনে আছে আরেকটি লোনের ট্রান্সের জন্য, লোনটা রিনেগোসিয়েশন করার জন্য। IMF বলছে যে তোমার রেভিনিউ জেনারেশন বাড়াতে হবে, তোমার ট্যাক্স টু জিডিপি রেশিও বাড়াতে হবে। NBR ওদের উপর জন্য যে রিফর্মসগুলো বলা হচ্ছিল অন্তর্বর্তীকালীন সরকারের আমলে, ওরা প্রোটেস্ট করছে। তার মানে একটা ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ আছে, সরকার আছে চাপে। এখন ওরা যদি এখন ট্যাক্স নেটটা বাড়াতে চায়, তখন যে হবে এখন হচ্ছে তার মানে মফস্বল শহরের দিকে এখানে ট্যাক্সের আহরণটা বাড়াতে হবে। এবং তখন মানুষ বলবে, ঠিকই বলবে যে আমাদের পাবলিক সার্ভিস ডেলিভারি গুণগত মান এটা যতক্ষণ না উন্নত করছে তার জন্য আমরা কেন করব। এবং কালো টাকাকে সাদা করার যখন সুযোগ দেওয়া হচ্ছে, তখন কারা হচ্ছে জাতাকলে পড়ছে? আমার আপনার মতো যারা হচ্ছে অ্যাট সোর্সের যে স্যালারিটা এখানে কেটে নেওয়া হচ্ছে ট্যাক্সে। তো যারা নিয়মিত ট্যাক্স দিচ্ছে তাদের উপর NBR এর ধরপাকড় বাড়তে পারে। কিন্তু ট্যাক্স নেটটা যদি প্রকৃত অর্থে না বাড়ানো হয়, এবং মানুষের তো আমরা বলছি যে মাথা পিছু $3,000 বেড়ে গেছে, কিন্তু এর মধ্যে একটা বাস্তবতা হচ্ছে 21% বাংলাদেশের জনগণ হচ্ছে দারিদ্র সীমানার নিচে। 2024 সালে এখানে বেকারত্বের হার যথেষ্ট, এখানে আমাদের আনএমপ্লয়মেন্টের রেট ওটা কিন্তু রিফ্লেক্টিভ না। তো তাহলে আপনার ট্যাক্স বেসটাও তো আপনি ওইভাবে নিতে পারবেন না। তো কিন্তু এখন আমাদের এখানে প্রচুর লোক আছে যারা ট্যাক্স দিতে পারেন, দেন না। তো ওদেরকে NBR ধরুক, কিন্তু যারা অলরেডি ট্যাক্স দিচ্ছে তাদেরকে বারবার হয়রানি করলে তো আমার মনে হয় না যে সরকারের এটা হবে। সো গভর্নমেন্টের পলিটিক্যাল উইলটা থাকতে হবে, এবং তার সাথে সাথে বিউরোক্রেটিক সাপোর্টটা হতে হবে, পুরো প্রসেসটাই হতে হবে ট্রান্সপারেন্ট।
ডক্টর রুমানা হক, একটু আপনার কাছে জানতে চাই, খুচরা বিক্রেতাদের উপর এখন সরকার একটি অগ্রিম কর আরোপ করতে যাচ্ছে এবং করের পরিমাণটা সম্ভবত 1000 টাকায় 2 টাকার মতো একটি পার্সেন্টেজ যেটি সেটি এরকম হতে পারে এবং সেটি কেটে নেওয়া হবে ডিস্ট্রিবিউশন পর্যায়ে যখন তিনি পণ্যটা কিনবেন। এটি দিন শেষে আবার সেই মূল্যস্ফীতির উপর ধাক্কা হবে কিনা, সাধারণ ভোক্তাদের উপর মাথায় গিয়ে পড়বে কিনা, কিভাবে দেখেন? আবারও ধন্যবাদ। এখন দেখেন, আগের যে আলোচনাগুলোর সূত্র ধরে বলছি যে এবার একটা বিশাল বাজেট আমরা বলছি যে 9,38,000 কোটি টাকার বাজেট, আমাদের যে আমাদের রাজস্ব আহরণের যে লক্ষ্যমাত্রা সেটাকেও আমরা আলোচনায় উঠে আসলো যে এটাও একটা এমন একটা লক্ষ্যমাত্রা যেটা নিয়ে সন্দিহান আমরা যে আসলে এই লক্ষ্যমাত্রা পূরণ করা যাবে কিনা। এবং এটা আমরা বারবার বলছি যে যাদের আসলে টিআইএন আছে তাদের একটা বড় অংশ দিচ্ছে না আমাদের করের আওতায়। এখন আমাদের এত বড় একটা ইনফর্মাল সেক্টর, আমরা আগের বক্তা যেটি বলছিলেন যে আমরা শুধুমাত্র আমাদের ফর্মাল সেক্টরের অল্প কিছু মানুষ যারা কর দিচ্ছে তাদের উপরেই বারবার করের বোঝা চাপিয়ে দিচ্ছি এবং যার জন্য তারাও হতাশ এবং তারা কিন্তু দেখবেন এই জন্য কীভাবে কর ফাঁকি দেওয়া যায় সেটাও তারা হয়তো খুঁজতে থাকেন অনেক সময়, কারণ তারা তাদের উপরই তো বোঝাটা বারবার বাড়ছে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে যারা আমাদের এই কর জালটাকে বৃদ্ধি করার প্রসঙ্গে আমরা বলছি, আমাদেরকে অবশ্যই একটা উপায় বার করতে হবে যে তাহলে কাদেরকে আমরা নিয়ে আসবো। তাহলে তারা ইনফর্মাল সেক্টরে এবং যাদের অনেকের হয়তো লাইসেন্স নাই ব্যবসা করার বা ছোট স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ যাদের আছে, এমনকি কুটির শিল্প বা এই যে ছোট ছোট ক্ষুদ্র বিক্রেতা বলেন, পয়েন্ট অফ সেল ভেন্ডার, এরাই হলো তাহলে আমাদের বাকি আছে যাদেরকে আমরা কোনো না কোনোভাবে কর জালের আওতায় আমাদের আনতে হবে। এখানে প্রসঙ্গটা হচ্ছে যে আমি কতটুকু কর নিচ্ছি, কীভাবে নিচ্ছি, আমার ব্যবস্থাপনাটা কি, আলোচনাটা হয়তো সেটাই আপনি যেটা প্রশ্ন করেছেন। এবং আমরা যে কর হারটা বলছি এটাও সঠিক কিনা, আলোচনাটা সেটা হতে পারে। কিন্তু আমার মনে হয় যেটা ডক্টর নীলমণি আপাও বলছিলেন যে সেন্সিটাইজ করা উচিত যে এই যে একটা বড় ইনফর্মাল সেক্টর, তাদের মধ্যে একটা অংশ আছে যারা কিন্তু আসলে কর দেওয়ার জন্য কিছুটা হলেও সক্ষম। এবং এখানে তো আমরা সবসময় বলছি যে সবার তো কর হার এক হবে না এবং সেখানে তাদেরকে খুব অল্প পরিমাণেও তারা যদি একসময় শুরু করতে পারে সেটা আমাদেরকে পদক্ষেপ নিতে হবে এবং একটা সময় পরে হয়তো তারা গিয়ে আস্তে আস্তে তাদের সক্ষমতাও বাড়বে এবং তাদের সেন্সিটাইজেশনটাও হবে। তো সেই জায়গাটাতে যদি আমরা যেতে হয় কোথাও না কোথাও থেকে শুরু করতে হবে। তো এই ক্ষেত্রে আপনি যেই যাদের কথা বলছেন বা আরও অনেক আছে ইনফর্মাল সেক্টরে, তাদেরকে কিন্তু নিয়ে আসার পিছনে যুক্তি আছে। না হলে আপনি যে বিশাল রাজস্ব আয়ের লক্ষ্য দিয়েছেন এনবিআর এর কাছে, তাদের তো আর কোনো উপায় নাই, তাদের তো হাত পা বাঁধা, তারা কোথা থেকে এই করটা আনবে। এবং বারবারও বলছি যে আপনি ওই নির্দিষ্ট কিছু মানুষ এবং কিছু ব্যবসায়ী গোষ্ঠীর উপর যদি এভাবে কর চাপিয়ে দেন তাহলে কর ফাঁকির মাত্রা বাড়বে, বই কমবে না। বা যে কালো টাকা সাদা করা এই পদ্ধতিতে আমাদের যেতে হবে, যেটাকে আমরা আবার নৈতিকভাবে খুব একটা সমর্থনও করছি না। তাহলে এখানে এদেরকে যে করের আওতায় আনতে হবে আজ হোক কাল হোক, একটা সময় দিয়ে, এই ব্যাপারে আমার মনে হয় যে সবাই একমত হবেন। আপনার প্রশ্নটা যেটা যে করের হারটা ঠিক আছে কিনা, যে 2%, এটা নিয়ে আলোচনা হতে পারে এবং এখানে আমরা মনে করি যে হ্যাঁ, সরকার দেখুক যে এটা যদি মনে হয় যে এটা বেশি, এটাকে কমানোর প্রস্তাবনা আমরা করতে পারি, এটা আরও আসলে আলোচনা দরকার এবং এটা যে এস্টিমেশনগুলো, ফোরকাস্টিং, এগুলো হয়তো যারা কাজ করছেন এখানে তারা এটা দেখতে পারেন বিশেষজ্ঞরা। আর আরেকটা যে আপনি দেখেন যে এই যখন ইনফর্মাল সেক্টরের কথা আপনারা বলছেন, তো এখানকে কিন্তু কোন পর্যায়ে গিয়ে তাদের উপর করটা বসানো হবে যেন আপনি করটা সঠিকভাবে আদায় করতে পারেন, এটা চ্যালেঞ্জিং, কারণ তার তো আপনার কোনো ডেটাবেস নেই, আপনি কিন্তু ট্র্যাক করতে পারছেন না। তো তখন অনেক সময় আগে অগ্রিম নেওয়ার একটা প্রসঙ্গ আসে, কারণ এটা প্র্যাগম্যাটিক ওয়ে, কারণ এছাড়া আপনি তার কাছে নিতে পারছেন না। তো এখানে উপায়টাকে শুরু করা হোক, পরে আমরা যদি দেখি যে না এটা হচ্ছে না বা এখানে সঠিকভাবে কাজ করছে না, তাহলে হয়তো পরিবর্তনের কথা চিন্তা করা যেতে পারে। কিন্তু এখানে একটি বিষয় যে তাদের উপর যেন চাপ না পড়ে, হ্যাঁ, কারণ এরাও আসলে খুব বেশি আয়ের মানুষ না, স্বল্প আয়ের যারা আছে তাদের কাছ থেকে আমরা এমনভাবে কর নিতে চাই না যে তারাও আসলে তাদেরও নাভিশ্বাস উঠে যায়। কারণ আমরা মূল্যস্ফীতির কথা, যেটা আপনার মূল প্রশ্ন ছিল, যে এই করের বোঝাটা কিন্তু যখন তার কাছ থেকে অগ্রিম কিনে নেওয়া হবে, কেটে নেওয়া হবে, সে আবার এটা আলটিমেটলি ভোক্তার উপরে এটা ট্রান্সফার করে দিবে, সেই ভোক্তাকেই কিন্তু এই করের বোঝাটা নিতে হবে। তো এই ক্ষেত্রে আসলে কতটুক, যেটা আপনার প্রশ্ন, যে সঠিক পরিমাণটা আমাদেরকে নির্ধারণ করতে হবে এবং ভোক্তার উপরে যেন সেই বাড়তি চাপটা না হয় সেটাও চিন্তা করতে হবে। আর আরেকটি বিষয় তো আমরা দীর্ঘদিন ধরে বলছি যে আসলে এই ইনডাইরেক্ট ট্যাক্স এবং ডাইরেক্ট ট্যাক্সের ভিতরে, আমরা ডাইরেক্ট ট্যাক্সের কথা আমরা বলছি, কিভাবে ডাইরেক্ট ট্যাক্সগুলো আরও বাড়ানো যায় সেই দিকটাও যেতে হবে। অল্টারনেট প্রোডাক্ট যেগুলো আছে, তাই না, আমাদের কর জাল করার কথা যখন আমরা বলছি, তখন সরকার এখন
যেই দ্রব্যগুলোর উপর কর বসাচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স, যদিও আমি এখানে আবারও বলছি, সেটারও কিন্তু সেই নতুন প্রোডাক্টের উপরে কর বসাতে হবে, সেগুলোকে ইনোভেটিভ ওয়েতে দিতে হবে। আর কর যে প্রদানের যে জটিলতা, এইটাকে কমাতে হবে। মানুষকে একসময় এখনো হয় সেটা যে আয় কর মেলা হয়, তখন কিন্তু আমরা দেখি যে মানুষ অনেককেই তখন উৎসাহিত হয় দেয়, কিন্তু এই যে কর দেওয়ার যে প্রক্রিয়াটা, এটাকে আরো সহজ করা। আমি মতো পত্রিকায় দেখছিলাম যে যারা সেপ্টেম্বরের মধ্যে দিবেন তারা 5% রিডাকশন পাবে। তো এটাকে আসলে ভালোভাবে প্রচার করা এবং সত্যি এটাকে প্রণোদনা দিয়ে মানুষকে উৎসাহিত করা কর দেওয়াতে। তো এক্ষেত্রে আমি আবারও আপনার সেই প্রশ্নে ফিরে আসি যে আসলে অগ্রিম কর নেওয়াটা এই একটা গ্রুপের কাছ থেকে এটা কতটা যৌক্তিক। তো সেখানে আপনার প্রশ্নের উত্তরে আমি হয়তো সামারি যেটা বলবো যে এছাড়া হয়তো উপায়ও নাই, তবে এটা রেটটা একটু ভেবে দেখার প্রয়োজন আছে হয়তো, এবং এটা আরও ইম্প্যাক্টটা কীরকম হয় সেটা দেখা, এবং শুধু এর উপর ভরসা না করে আরও যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, ডিজিটালাইজেশন, সক্ষমতা বাড়ানো। আমি একটা প্রসঙ্গ বলে একটু শেষ করবো যে এনবিআর এর একটা গবেষণা ইউনিট আছে। এই এনবিআর এর গবেষণা ইউনিটটার সক্ষমতা বাড়ানো, এখানে বিনিয়োগ করা, যে এই যে প্রশ্নগুলো আমরা এখন উত্থাপন করছি, এগুলো আসলে তারা সেই গবেষণা প্রতিষ্ঠান থেকে গবেষণা করে দেখাবে, এবং তারা সেই গবেষণাটা তারা আসলে জনগণের সামনে নিয়ে আসবে, যে গবেষণা করে তারা এইটা দেখেছে যে আসলে কি ধরনের কর হওয়া উচিত, কি হওয়া উচিত না। তাদের এই আলোচনাগুলো হয়তো এভিডেন্স ইনফর্ম, কিন্তু আমরা তো বুঝতে পারছি না। তো তাদের ওই গবেষণা ইউনিটটাতে বিনিয়োগ করা হোক, এই প্রশ্নের উত্তরগুলো সামনের বছর তারা এসেও আমাদেরকে বলুক যে হ্যাঁ তারা দেখেছে এগুলোর ইম্প্যাক্ট কি হয়। আমি এই প্রসঙ্গে একটু বলি, উনি গবেষণার কথা বলেছেন, আপনি এনবিআর এর ওয়েবসাইটে যান, ওনাদের গত 3-4 বছরের অ্যানুয়াল রিপোর্ট আপনি খুঁজে পাবেন না এনবিআর এর ওখানে, কিন্তু ওইগুলো রিপোর্টগুলো কিন্তু প্রকাশিত হয় প্রতি বছরই। বাজেটের বিভিন্ন, বিশেষ করে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়। একটু শিক্ষার প্রসঙ্গে আপনার কাছে জানতে চাই যে শিক্ষার বাজেট বাড়ানোর নিয়ে আলোচনা আপনারা বিভিন্ন সময় দাবি করে থাকেন, জিডিপির 4-5%, কিন্তু সেটি আমরা দেখলাম যে 22-23 অর্থ বছরের চেয়ে প্রতিবারই কিছুটা কমেছে, এবং সবশেষ যেটি ছিল 1.53% বর্তমান অর্থ বছরে। এবার সেখান থেকে এই সরকার একটু বাড়াচ্ছে, 2% দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এটি যথেষ্ট কিনা বা আপনি কিভাবে দেখেন এই? না, এটা তো যথেষ্ট না, কোনো মতেই যথেষ্ট না, কিন্তু একবারই কি যথেষ্ট হবার মতো প্রস্তুতি আমাদের রয়েছে, সেটা তো একটা ভেবে দেখার বিষয়। 1.53 যখন আমরা করেছি তখনও কিন্তু আমাদের ব্যয় সক্ষমতা শিক্ষা খাত এবং স্বাস্থ্য খাতে উভয় খাতে আমাদের ছিল, ওয়ারি ছিল, দুশ্চিন্তা ছিল। আমরা যতটা বরাদ্দ ছিল ততটাও সক্ষমতার সাথে ব্যয় করতে পারি নাই। ফলে ব্যয় সক্ষমতা বাড়ানো একটা বিষয়, আরেকটা হচ্ছে বাজেট বরাদ্দ বিষয়, বাজেট বরাদ্দ বাড়ানোর বিষয়। একটা জিনিস তো মনে রাখতে হবে, আমি এখানে বাড়াবো মানে হচ্ছে আমার অন্যান্য কোনো না কোনো খাত থেকে কমাতে হবে, আমার তো সক্ষমতা সীমিত, তাই না? ফলে আমি ধীরে ধীরেই বাড়াই না কেন, কিন্তু বাড়ানোর প্রবণতাটা জারি রাখাটা গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমি যে বরাদ্দটা দিচ্ছি সেটা কোথায় দিচ্ছি। ধরেন আমি আপনাকে উদাহরণ দিই, ইউজিসির যদি আপনি অ্যানুয়াল রিপোর্টগুলো দেখেন, ইউজিসির 2009 থেকে 2024 পর্যন্ত আমি আপনাকে তথ্য দিতে পারি। গবেষণা খাতে বাজেট বেড়েছে 108 কোটি টাকা থেকে 198 কোটি টাকা। এর মধ্যে কিন্তু আপনার 15টা বিশ্ববিদ্যালয় থেকে 65টা বিশ্ববিদ্যালয় হয়েছে, কিন্তু বাজেট বেড়েছে 108 থেকে 198 কোটি। ইনফ্রাস্ট্রাকচার খাতে, উন্নয়ন খাতে, মানে কোট আনকোট, আপনার বাজেট বরাদ্দ প্রতি ইলেকশন ইয়ারে বেড়েছে। 2014-তে বেড়েছে, 18-তে বেড়েছে, 23-এ এসে বেড়েছে। সেটা হয়েছে ধরেন 800 কোটি টাকা থেকে 4000 কোটি, 4000 কোটি থেকে 6500 কোটি টাকা। মানে সবার নজর কেবল উন্নয়নে, কিন্তু সেটাও ইলেকশন ইয়ারে, এবং সেটাও বিভিন্ন ধরনের নেক্সাসে আপনি সেটা খুব যে শিক্ষা খাত কেন্দ্রিক ব্যয় হয়েছে এটা আপনি বলতে পারবেন না, কিন্তু বরাদ্দর নামে কিন্তু বরাদ্দ গেছে। ফলে খুব গুরুত্বপূর্ণ, খুব ভালো কথা যে এখন 1.5% থেকে 2% গেছে। তার চেয়েও বড় কথা হচ্ছে আমাদেরকে চোখ রাখা যে কোথায় গেছে এবং এটার ব্যয় দক্ষতা বাড়ানোর জন্য সরকার কি ধরনের উদ্যোগী হয়েছে। জি, একটু যেতে চাচ্ছি পারভেজ করিম আব্বাসী, আপনার কাছে আরেকটি প্রসঙ্গে শিক্ষা রিলেটেড, তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কর্পোরেট আয়কর 10% যেটি এক্সিস্টিং আছে, এবার ধারণা করা হচ্ছে সেখান থেকে একটু বাড়তে পারে, এবং আরও বেসরকারি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজগুলো সেখানেও হয়তো এই পরিধি কিছুটা বাড়ার হবে বলে ধারণা করা হচ্ছে। আপনি কিভাবে দেখেন? ছোট করে বলি, কিন্তু আগে প্রোঅ্যাক্টিভ ডিসক্লেমার দিই, আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এবং আমি তারপর বিদেশে পড়ার পর আমি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করি, তো নিশ্চয়ই আমার একটা বায়াস থাকবে, এবং এটা নিয়ে আমার 2-4টা এখানে রিসার্চ বা স্টাডিও হয়েছে আগে। কিন্তু মূল কথাটা হচ্ছে যে আপনি ইউনিভার্সিটিকে আপনি একদিকে বলছেন যে
শিক্ষা প্রদান করছে। এখন যদি শিক্ষা যদি প্রদান করে এবং এখানে হচ্ছে এটা কিন্তু অলাভজনক প্রতিষ্ঠান, বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন আসছিল? কেননা সরকারি বিশ্ববিদ্যালয়ের সেশন জ্যাম বা এখানে অপ্রতুলতার জন্য বিএনপি সরকারের আমলে কিন্তু প্রথম প্রাইভেট ইউনিভার্সিটিস অ্যাক্ট হয়েছিল। এবং আমার যদ্দূর মনে হয় যে বর্তমান সরকারের একটা এইবার যে ম্যানিফেস্টো ছিল যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর হয়তো বা এই যে আপনার যে ট্যাক্সটা এটা হয়তো সরিয়ে ফেলার একটা আমার মনে হয় একটা প্রতিশ্রুতি ছিল বা এখানে একটা ইন্ডিকেশন ছিল। এখন বেসরকারি বিশ্ববিদ্যালয় আমার কনসেপশন যে আপনি যেটা বলছিলেন এটা কিন্তু অনেক আমূল পরিবর্তন হয়েছে। 110 থেকে 112টি বিশ্ববিদ্যালয় আছে ইউজিসির আপনি ওয়েবসাইট থেকে, 3,41,000 ছাত্র পড়ে এবং নিম্ন আয়ের মধ্যবিত্ত পরিবার থেকে আসে এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় ইস্ট ওয়েস্ট এখানে প্রচুর এখানে হচ্ছে যে এখানে স্কলারশিপ দেওয়া হয় এবং নিম্ন আয়ের বা হচ্ছে জেলা ভিত্তিক এদের ছাত্রদেরকে দিয়ে দেওয়া হয় বা আমাদের ছাত্রীদেরকে দেওয়া হয়। তো সুতরাং অনেক বিশ্ববিদ্যালয় আছে যেখানে হচ্ছে যেখানে পাবলিক ইউনিভার্সিটি কম্পোনেন্টসগুলো আছে এবং এর মধ্যে সব প্রাইভেট ইউনিভার্সিটি একরকম না, এর মধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে যারা গবেষণায় বা এখানে হচ্ছে ছাত্ররা যেখানে স্কলারশিপে বিদেশে যাচ্ছে ওরা ভালো অবদান রাখছে। এবং ভুললে হবে না জুলাই আগস্ট 2024 সালে যে আপরাইজিংয়ে আছে প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররাই কিন্তু পাবলিক ইউনিভার্সিটির ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এখানে করেছে। তো শিক্ষাকে যদি আমরা বলি সেবা খাত তাহলে ওটার উপর আপনি এখানে ট্যাক্সটা দিচ্ছেন কেন, এটাও একটা প্রশ্ন থাকে। হ্যাঁ নিশ্চয়ই আমি বুঝি যে আপনার এখানে আপনার এখন কর আহরণ করতে হবে, কিন্তু এডুকেশন হচ্ছে যে বেসিক নেসেসিটি। তো এখন এটার উপর ট্যাক্স দিয়ে কতটুকু আপনি এখানে সুবিধা করতে পারবেন। আমার যদি সুপ্রিম কোর্টে একটি রায় আছে বোধহয় এটা আপহোল্ড করার জন্য, তো উইথ অল ডিউ রেসপেক্ট টু দ্য রুলিং অফ দ্য সুপ্রিম কোর্ট, মানে বাংলাদেশে একজন নাগরিক হিসাবে যদি বলেন যে দেখুন আমরা পাবলিক ইউনিভার্সিটিতে এক্সপ্যানশন হয়েছে, কিন্তু যদি আপনার এখানে যে হায়ার এডুকেশন যেটা বলে উচ্চশিক্ষা হচ্ছে প্রত্যেকটি মা বাবার একটা অ্যাসপিরেশন, তো এটার জন্য নিশ্চয়ই ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন আছে, এটা রেগুলেশন করছে, এটা দেখছে, নিশ্চয়ই করুক। কিন্তু এবং এখানে তো এখানে নট ফর প্রফিট যে প্রফিট নিয়ে যেতে পারবে না, তো এটা ইনফোর্স করুক। কিন্তু এটার উপর 10% ট্যাক্স আবার যদি আবার মরার পর খারাপ আরও বাড়ে তাহলে কিন্তু হচ্ছে যে আপনার হচ্ছে টাইটানিকের মতো গর্ত হয়ে গেছে, আর আপনি হচ্ছে এখন ছোট ছোট এখানে হচ্ছে যে এখানে সিমেন্ট দিয়ে এখানে জিনিসটা কাজ করছেন, এটা তো হবে না। সো আমার মনে হয় যে আমাদের ইয়াঙ্গার জেনারেশনের মধ্যে যদি আপনি ওদেরকে পজিটিভ সিগন্যাল দিতে চান তাহলে আমার এই ট্যাক্সের ব্যাপারে সরকারের আবার চিন্তা করা উচিত। জি, একটু ডক্টর রোমানা হক আপনার কাছে আরেকটি ভিন্ন প্রসঙ্গে জানতে চাই। আমরা এবারও হয়তো তামাক পণ্যের বেলায় প্রতিবারই এই বাজেটে পরিবর্তনের আলোচনা হয়, কিন্তু তামাকের কর বাড়ে প্রতি বছর বিভিন্ন সময়, আবার তামাকের কোম্পানিগুলোর প্রতি কর ফাঁকের অভিযোগও রয়েছে এবং সেই অভিযোগটি কখনো কখনো বিভিন্ন গণমাধ্যম সংবাদ এসছে 5,000 থেকে 10,000 কোটি টাকার পর্যন্ত কর ফাঁকি দেওয়ার নজির রয়েছে। কিভাবে আসলে সরকার কি মানে এই জায়গাতে ঠিক পথে আছে কিনা বা কি করলে এই কর ফাঁকি রোধ করতে পারে? ধন্যবাদ। তামাক করের বিষয়টা হচ্ছে যে এখানে তামাক তো বিভিন্ন ধরনের আছে, সিগারেট, বিড়ি, জর্দা, গুল, সাদা পাতা অর্থাৎ ধোঁয়াহীন এবং ধোঁয়াযুক্ত তামাক যেগুলো আছে। তো এখানে যে কর কাঠামোটা আমাদের এটা একটু জটিল কর কাঠামো। তো এখানে সিগারেটের ধরেন 4টা টিয়ার আছে, একদম উচ্চ, মধ্যম, নিম্ন এরকম আছে, আবার বিড়ির ফিল্টারযুক্ত, ফিল্টারবিহীন, আবার জর্দা, গুল। তো যার জন্য হচ্ছে এবং আমাদের যে তামাকটা উপরে যে কর ব্যবস্থাপনা এটা হচ্ছে অ্যাড ভ্যালোরেম পদ্ধতিতে, অর্থাৎ মূল্যের উপর আপনার করটা বসানো হয়। তো এই সাপ্লিমেন্টারি ডিউটির সাথে আবার হেলথ ডেভেলপমেন্ট সারচার্জ আছে 1% আর ভ্যালু অ্যাডেড ট্যাক্সও 15%, এটা আছেই। এখন এই সাপ্লিমেন্টারি ডিউটিটা কিন্তু এই বছরটা বাড়বে না, যেটা আমরা দেখছি যে এবার শুধু দামটা বাড়বে। তো এখন দাম বাড়লে সেটাও আমি সাধুবাদ জানাই, কারণ তাহলেও এটা আলটিমেটলি এটা দাম বাড়ার ফলে জনগণের এটা ভোক্তার অ্যাফোর্ডেবিলিটি কমবে, যেটা আমরা চাই। বিশেষ করে তরুণ প্রজন্ম যারা আছেন, আমরা আশা করছি যে তরুণ প্রজন্ম তারা এই দাম বাড়ার ফলে তারা এটা গ্রহণ থেকে বিরত থাকবে, যারা শুরুই করেনি। সুতরাং আমরা এমন একটা তরুণ প্রজন্ম পাবো হয়তো এক সময় যে তারা আসলে এই তামাক ব্যবহার থেকে নিরুৎসাহিত হবেন, কখনোই গ্রহণ করবেন না। কিন্তু আপনি কর ফাঁকি যেটা বলছেন সেটার সুযোগটা করে দিচ্ছি আমরা এই যে একটা জটিল কর ব্যবস্থাপনার জন্য, কারণ এই অ্যাড ভ্যালোরমেন্ট পদ্ধতি অর্থাৎ মূল্যের উপরে, এবং আমরা তো 4টা টিয়ার বললাম সিগারেটের, এখন এইটা প্রতিটা টিয়ারের ভিতর তো আবার অনেক রকম দাম আছে, প্রতিটার উপরে এইগুলোকে ক্যালকুলেট করা, এটা তো অবশ্যই এনবিআর এর যেই আমরা একটু আগে আলোচনা করছিলাম তাদের যে জনবল এবং যে দক্ষতা এবং যে
সম্পূর্ণ আর কি অবস্থা মিলে এগুলো তাদের পক্ষে এত মনিটর করা সম্ভব হয় না, যার জন্য তারা কিন্তু এই তথ্য উপাত্তের জন্য দেখা যায় যে তামাক কোম্পানির উপরেই নির্ভর করে এবং তারা এই সুযোগটা নিয়ে বিভিন্নভাবে কর ফাঁকি দেয়। এবং কর ফাঁকি দেওয়ার একটা বড় উৎস হচ্ছে যে সিগারেট কোম্পানিগুলো যেমন আছে তারা আগেই ওই ব্যান্ড রোলটা কিনে ফেলে এবং সেটাতে 1% তারা ছাড় পায়, এরকম বেশ কিছু যেমন বিষয় আছে। আবার ওই যে কিউআর কোড কিন্তু ছিল না অনেক তামাক পণ্যের উপর, এইবার প্রথম কিউআর কোডটা বসানোর জন্য প্রস্তাবনা করা হয়েছে। আমি আশা করছি যে এবার এটা বাস্তবায়ন করা হবে, তাহলে আসলে কে কর দিয়েছে, কোন প্রোডাক্টে কোনটা দেওয়া হয়নি, এটা আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারবো। তো যেহেতু আসলে কর ব্যবস্থাপনার কিছু দুর্বলতা ছিল, এজন্য কর ফাঁকির বিষয়টা থাকতো। জি, আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাদের তিনজনকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এই ছিল আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।